নিয়ে গেলেন। তার মানে আমি একটা ক্ষেত্র তৈরি করেছি এই সেনাবাহিনী এই এই লাইনে নিয়ে আসার জন্য। কারণ আওয়ামী লীগের অনেক সিনিয়র লিডাররা, নাম বলবো না, নাম বললে এখনো নাম বলার সময় আসেনি, সিনিয়র লিডাররা আপনার রাস্তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নামাতে চেয়েছিল। কেন? সমাবেশের জন্য, মিছিলের জন্য। কারা এইখানে বাধা দিয়েছিল? আমাকে সেই নামগুলো জানতে হবে। আপনাকে এইটাও জানতে হবে যে আমরা সেনাবাহিনীকে কেন, যখন বিএনপি আন্দোলন করলো ইলেকশনের আগে, তখন ওরা যখন একটা সমাবেশের ডাক দেয়, আমরাও তো একটা সমাবেশের ডাক দিই। মানুষজন বললো না যে আমরা বিএনপিকে নকল করি, এই করি? কেন সেই স্ট্র্যাটেজিটা নেওয়া ছিল জানেন? যাতে তারা বসে যেতে না পারে। এটাই তো ছিল আমাদের ব্যাপারটা। তাহলে একই স্ট্র্যাটেজি কেন আমরা ওই 5ই অগাস্টের আগে নিতে পারলাম না? কারণ 21 তারিখের মধ্যে ওই বৈষম্য বিরোধী ওরা নিশ্চিত হয়ে গিয়েছিল যে দে ফেইলড। এই 21 থেকে 30 তারিখ পর্যন্ত কি হয়েছিল? এই সময়টাতে ঠিক কোন কোন লোক, দরবেশ বলেন আর ফকির সন্ন্যাসী বলেন, কারা আমাদেরকে নামতে দিল না রাস্তায়? কাদের পরে দাড়ি কেটে ফেলতে হলো? কারা আমেরিকান এমবিসিতে 5 তারিখের পর পর আশ্রয় নিল? আমেরিকান এমবিসি কাদেরকে ধরে আবার ডিজিএফআই এর কাছে দিল? ডিজিএফআই আবার কাদেরকে ট্রলারে উঠিয়ে দিল? সব নাম আসবে, সবকিছু আসবে, আমরা সব জানি। আমাদের সব জানা হয়েছে খন্দকার মোশতাককে নেত্রীকে মেরে ফেলার কমপ্লিটলি ছক কষা হয়েছিল। কিন্তু আল্লাহ আছেন, আল্লাহর রহমতে বেঁচে গেছেন। নিশ্চয়ই তার কোনো একটা ইশারা আছে, তার খেলা আছে। তা না হলে উনাকে হত্যার ছকে, 2 বোনকে হত্যার ছকে বেঁচে যাবেন কেন? আচ্ছা, সেই প্রসঙ্গে এই যে আমি আপনাদেরকে পুরো স্টোরিটা এখন বললাম, স্টোরিটা মাথায় রাখবেন। তার মানে পুরো জিনিসটা হচ্ছে একদম লাইন। ইলেকশনের পর পর আপনি কি কখনো শুনেছেন? আমি শুনেছি, আরে 8 মাসের ভিতরেই সরকার শেষ, 7 মাসের ভিতরেই সরকার শেষ, ওই তারিখের ভিতরেই সরকার শেষ। শুনেন নাই? আমি শুনেছি, আমি নিজে শুনেছি কানে অনেকবার। এই যে বিএনপির ছাত্রী লেভেলের একটা কর্মীও বা জামাতের একটা ছাত্রী লেভেলের কর্মী, মানে একদম সিনিয়র লেভেল না, ছোট বাচ্চা পোলাপান, তারাও বা এই জিনিসটা পৌঁছে গেল কেন? কারণ তারা জানে সেনাপ্রধান কাদের, তারা জানে সেনাপ্রধানকে তারা ক্যাপচার করেছে। কিন্তু আমাদের ডিজিএফআই কি করলো? ডিজিএফআই, আমাদের এনএসআই কি করেছে? কে ছিল এনএসআই চিফ? এসব সমস্ত প্রশ্ন ডিজিএফআই হয়তো ট্রাই করেছে, হ্যাঁ করেছে। আমি মনে করি না যে সবাইকে বলির পাঠা বাড়ানোর প্রয়োজন, কিন্তু ডিজিএফআই এর ভেতরে এমন কোন জুনিয়র লেভেলের কর্মকর্তা ছিল কিনা যারা লিক করেছে নানান ধরনের ঘটনা? ডিজিএফআই তো অনেকগুলো শাখা আছে, 14টার মতো শাখা আছে। পলিটিক্যাল ব্যুরো আছে, তাদের আপনার অ্যান্টি টেরর ব্যুরো আছে। এইসব জায়গাতে কারা বসেছিল? ছোট ছোট পকেট জায়গাগুলোতে লেফটেন্যান্ট কর্নেল, মেজর, ক্যাপ্টেন, কারা কারা ছিল? কার এডিসি কে, কার পিএস কে, কে কে তথ্যগুলো পাচার করতো? এগুলোও মনে হয় আমাদের তদন্ত করতে হবে। ভবিষ্যতে প্রত্যেকেই কাঠগড়াতে দাঁড়াবে। যত দরবেশ সন্ন্যাসী আছে, দরবেশ সন্ন্যাসীর আত্মীয় স্বজন, ভাগ্নি জামাই, এই জামাই সেই জামাই, সবাইকেই কাঠগড়াতে দাঁড়াতে হবে, উত্তর দিতে হবে যে আওয়ামী লীগের নেতা কর্মী, ছাত্রলীগের নেতা কর্মী, যুবলীগের নেতা কর্মীদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল? এক সম্রাট ভাই, নিখিল ভাই, নাসিম ভাই, নানক ভাই এনাফ ছিল ঢাকা শহরের জন্য, এনাফ। এক সম্রাট ভাই যদি ঠিকভাবে নামতে পারতো, বা ময়মনসিংহের বাবেল ভাই যদি নামতে পারতো, আমাদের শান্ত ভাই, মহিতুর রহমান শান্ত, এই 5টা লোক নামতে পারলে, একটা সাইড দিয়ে আপনার জাহাঙ্গীর ভাইকে যদি তিনি নামতে পারতেন, একটা লোকের সাহস থাকতো এই ঢাকাতে গ্যাঞ্জাম করার? এই বাবেল ভাই, জাহাঙ্গীর ভাই, নানক ভাই, নাসিম ভাই, তারপরে হচ্ছে নিখিল ভাই, তারপরে এদেরকে কে আটকালো? হুইজ যাত্রাবাড়ির এমপি কে তাদেরকে কাজ করেছে বলেন? নামতে পারে নাই কেন? এইসব সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে যে আজকে ছাত্রলীগের ছেলেরা আজকে অনাহারে কাটাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, যুবলীগের ছেলেরা আজকে কাটছে। সমস্ত কিছু জবাব দিতে হবে যে আমাদের নেতা কর্মীদেরকে এই অবস্থাতে কারা ছাত্রলীগের ছেলেপেলেদেরকে আজকে বললো যে এরা সন্ত্রাসী, এই করলো, অথচ ছাত্রলীগের আগে সবার আগে অ্যাটাক হয়েছে। সুতরাং প্রত্যেকটা জবাব আমরা আওয়ামী লীগের সমর্থকরা চাইব ইনশাল্লাহ। এদেরকে কাঠগড়াতে আমরা দাঁড় করাবো। ওই সমন্বয়কের আগে এদের বিচার আগে হবে বাংলাদেশে। এটা আমি আপনাকে বলে রাখলাম। অনেক ধন্যবাদ। আরিফ জগতে শুনলাম, নিশ্চয়ই এই প্রশ্নগুলির জবাব সবারই জানা দরকার। কিন্তু যেই ঘটনা ঘটে গেছে,
মানে শুধুমাত্র এই আওয়ামী লীগ তার কৌশলে কি পরিবর্তন করেছে, কারা তাদেরকে আত্মঘাতী করেছে, কিংবা আওয়ামী লীগকে এরকম তাসের ঘরের মতো ভেঙে যেতে মানে পরিস্থিতি তৈরি করেছে, সেগুলি একটা আলাদা প্রসঙ্গ। কিন্তু এই কথা তো অস্বীকার করা যাবে না, বাংলাদেশের একটা বিপুল সংখ্যক মানুষ এই সরকারের পতন চেয়েছে। যদি আওয়ামী লীগ মোকাবেলা করতে যেত তাহলেও কি সরকারের শেষ রক্ষা হতো, বাকি নাকি তাদের আগে ভাগেই পরিস্থিতি বুঝেই তাদের নিজের সঠিক সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল? আপনার কাছে কি মনে হয়? সঠিক সিদ্ধান্ত কোনটা আপনি বলেন, তারপরে বলবো এটা নেওয়া উচিত ছিল। বাংলাদেশের মানুষ আর সরকারকে চায়নি, তাদের শুধুমাত্র কোটা আন্দোলন এটি যদি একটি মাত্র উপলক্ষ হয়, এর পেছনে যখন মানুষ দেখেছে যে তাদের সন্তানরা দেখে পুলিশ, আমাদের দেশের পুলিশ আমাদের মানুষদেরকে, আমাদের তরুণদেরকে হত্যা করছে, এটি মানুষকে অনেক আহত করেছে, আমাদের একদম অন্তরের গভীরে এটি হার্ট করেছে। মায়েরা তাদের সন্তানদেরকে এগিয়ে দিয়েছে, রাইট? এটি কেউ অস্বীকার করতে পারবে না। এই পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল। তো এই পরিস্থিতিতে যাওয়ার আগেই এই পরিস্থিতির সঙ্গে আরো যুক্ত হয়েছে, ধরেন গত 15 বছর ধরে একটি সরকার ক্ষমতায়। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমাদেরকে সবচেয়ে ভালো চিনি যে 5 বছর যেতে পারে না ওই সরকার জনবিরোধী হয়ে যায়, কিংবা মানুষ তাদের অজনপ্রিয় হয়ে যায়, সেখানে 15 বছর। ফলে অনেক অনেক উন্নয়ন আওয়ামী লীগ যেমন করেছে, তেমনি অনেক তাদের বিরুদ্ধে অনেক লুটপাট, অনেক দুর্নীতি, অনেক অপশাসনের অভিযোগও আছে। ফলে ওই সব কিছু এই একটি ক্ষোভের বিন্দুতে গিয়ে যুক্ত হয়ে মানুষের ক্ষোভকে আরো বাড়িয়ে দিয়েছে। তো এইটি আমার কাছে এটা কখনোই মনে হয় নাই। মানে আমি একেবারে রুট লেভেলে যেটা দেখেছি, এটা দুটো বিষয়। আমি আপনার ওই অংশটুকু মানবো, যখন ঢাকায় ব্যাপকভাবে গুলি করে প্রাণহানি করা হচ্ছিল এবং ভিডিওগুলো আসছিল, ব্যক্তিগতভাবে আমি নিজে আপ্লুত হয়েছি, সাধারণ মানুষ আপ্লুত হয়েছেন, এবং আমার কাছে মনে হয় গণবিক্ষোভের মূল কারণ এটাই। একদম হ্যাঁ, এটাকে সিস্টেমেটিক ওয়েতে কিভাবে প্ল্যান করা হবে, প্রোগ্রাম করা হবে, সেটা একটা মাস্টারমাইন্ড থাকে, তারা তাদের মতো করে কাজ করে করছে। কিন্তু তারা যে ফাঁদ দিয়েছে, যে কথাটা নিঝুম বললেন, যে অমুক কেন তাই অমুক কেন, অনেকগুলো ফেলিওর তো ডোমিনো এফেক্ট হিসাবে এসে গভর্নমেন্ট পতন করেছে। আমি যদি ঠিক উল্টো ভাবে বলি যে আপনার যদি এতগুলো ফেলিওর থাকে, আর ইউ দ্য রাইট পারসন টু রান দিস স্টেট? হ্যাঁ, সো এই যে এত বড় একটা সরি মাফ করবেন, ষড়যন্ত্র হলো, যেটা ধরা গেল না, আওয়ামী লীগের ঘরের ভিতরে হলো, আওয়ামী লীগের নিয়োগের মধ্যে হলো। আপনি এখন বলতেছেন যে ওরা তালিমুল মিল্লাতের ছাত্র, কিন্তু ওরা তো ছাত্রলীগের নেতা ভাই। এরা তো ছাত্রলীগের সব পদবি ধরে নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার পাশে সার্জিস তো মনে করেন 24/7 অনেকটা পার্সোনাল চাকরের মতো ছিল। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এরা নর্মাল না, মানে দুই ধরনের ছাত্রলীগ। একটা হচ্ছে যে ভাই আমারে আসছি, ঢাকায় থাকতে হবে, হলে থাকতে হবে, আমি ছাত্রলীগ, আমার হলে থাকতে দেয়, আমি আসি তো লোকে মাঝে মাঝে মিছিল। এটা অনেক লোক যারা হয়তো ছাত্রলীগ বিশ্বাস করে না করে। আরেকটা গ্রুপকে, এরা হচ্ছে এই যে পত্রিকায় লিখছে, আপনি হাসনাতের লেখা দেখলে আপ্লুত হয়ে যাবেন, বঙ্গবন্ধুর প্রতি প্রেম এই নেতাদের যেভাবে দেখেন। তো আপনার তো তাহলে কি বলতে হবে, ছাত্রলীগের হাতে আওয়ামী লীগের পরাজয়। মানে আপনি তো যদি এখন বলেন, এখনো বসে ওরা শিবিরের মিটিং হয়ে যায়। তো আপনি যখন এত ধরনের ফেইলিওর করবেন, মূল জিনিসটা হচ্ছে আওয়ামী লীগকে তারা যেভাবে ঠেলে ঠেলে নিয়ে ফাঁদে ফেলেছে, আওয়ামী লীগ সুন্দরভাবে ওই ফাঁদে গিয়ে পা দিয়েছে। এবং এই ফাঁদে পা দেওয়ার পিছনে আওয়ামী লীগের একটা বড় সংখ্যক নেতা, যারা কখনো রুট লেভেলে রাজনীতি করে নাই, যাদের সাধারণ মানুষের পালস সম্পর্কে কোনো ধারণা নেই, গুলশান বনানীতে বসে বসে তাত্ত্বিক আলাপ করে এবং প্রসেস তৈরি করার যে রাজনীতি, তারা মানে তাদেরকে ওইখানে নেতা বানিয়েছে কে, আপনি যদি ওইভাবে বলেন। এই সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ কলাপস করেছে। মূলত যে জিনিসটা ঘটেছে, রাজপথে যখন সাধারণ ছাত্রছাত্রীর উপরে হামলাটা হয়েছে, মানুষ মারা গেছে, মানুষ ইমোশনাল দেখতে পাচ্ছে যে একটা ছোট বাচ্চা ছাদের উপরে উঠেছে, সেখানে সে গুলি খেয়েছে, রাস্তায় মারা যাচ্ছে। আপনি মুগ্ধর ছবিটা চিন্তা করেন, মুগ্ধর ভিডিওটা দেখেন, এটা সাধারণ মানুষকে মুভ করেছে। সাধারণ মানুষ আসলে কোনোভাবেই গত 15 বছর 16 বছর কি হয়েছে যদি হতো, তাহলে কিন্তু গত নির্বাচনের সময় রিপার্কেশনটা হতো যে কি ভাই আমার ভোট দিতে দিবা না, তোমরা কি প্রতি বছর প্রতি 5 বছর করে ফাইজলামি লাগিয়েছো। মানুষ কিন্তু তখন নামতো যে না আমি ভোট দিব ভাই, তোকে মারি না, আই ওয়ান্ট এ ফ্রেশ ইলেকশন, দিস এন্ড দ্যাট। মানুষ কিন্তু ওইগুলো নিয়ে রাজি ছিল, হ্যাপি ছিল। মানুষের, আমি যেভাবে সাধারণ মানুষের সাথে মিশেছি, সাধারণ মানুষ জানতো একটা গণ করাপশন হচ্ছে, ব্যাংক লুট হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এটাও জানতো যে
যদি এই সরকার চলে যায়, এখন যেটা হচ্ছে সেই জামাত শিবির আসবে এবং আমরা আরো খারাপ যাব, নারী স্বাধীনতার অবস্থা খুব খারাপ হবে, সাধারণ মানুষের খারাপ হবে, বাক স্বাধীনতা খারাপ হবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ঢুকতে পারেন না, আপনি জানেন তো শিবিরের ছেলেরা সবগুলা পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাহারা দেয়। সো এই অবস্থাটা হবে, সাধারণ মিডল ক্লাস কিন্তু তখন পর্যন্ত মেনে নিয়েছে। আমি একদম ব্যক্তিগত একটা অভিজ্ঞতা, আমার এক বন্ধু আছে, আমি নাম বলতে যাচ্ছি না, হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ উত্তরায়। সে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সে বিশ্বাস করে এবং সে মানে জামাত শিবিরেরকে ভয় পায়, মানে ওদের চক্রান্ত। কিন্তু সে ওই আন্দোলনে মানে চূড়ান্ত পর্যায়ে যখন রাস্তায় কিন্তু কয়েক হাজার বোতল পানি দিয়েছে, সে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, পানি দিয়েছে এবং যেহেতু তখন আমাকে ফোন করেছে খুব উত্তেজিত অবস্থায়, তখন আমি বলেছি যে আমি কথা বলতেছিলাম যে এটার পিছনে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে জামাত শিবিরের প্ল্যান আছে। এবং তার কোয়েশ্চেনটা এখনো মনে আছে